নাথ, powered by AKT ঘি, co-sponsored by আবরণ। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। এই মুক্তি আলো আমরা যা কিছুই বলি না কেন, সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু ঘনিষ্ঠভাবে জুড়ে রয়েছে যে বিষয়টি, তা হলো শিক্ষা। যে শিক্ষায় পারে একটি মানুষকে সঠিকভাবে গড়ে তুলতে, যে শিক্ষায় পারে একটি মানুষকে মানুষ করে তুলতে। আর ঠিক সেইভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও চেয়েছিলেন এমন এক শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারে, তাদের মনুষ্যত্বের বিকাশ ঘটতে পারে। যে শিক্ষা ব্যবস্থায়, সেই রকম শিক্ষা ব্যবস্থা গড়ে তোলবার জন্য তিনি বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছিলেন। আমরা থাকব আজ বিশ্বকবির সেই শিক্ষামূলক চিন্তাভাবনা নিয়ে। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আমাদের আজকের যে বিষয়, তা হলো রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন। আমরা থাকব এই বিষয়ে কথাতে এবং অবশ্যই শুনব গান। তবে আজ আমাদের অনুষ্ঠানে কিন্তু একজন নয়, আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত রয়েছেন দুজন শিল্পী। তাই আজ আমরা একটু শুনবো বেশি আর বলবো কম। এবার শিল্পীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী শম্পা রায়। শম্পাদি, তোমাকে অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান আমি শুরু করছি রবীন্দ্রনাথের গান নিয়ে। বেশ, আমাদের মধ্যে আরেকজন শিল্পী রয়েছে, সে বয়সে অনেকটাই ছোট, কিন্তু ওই যে বলি, গান শুনে আপনাদের মন ভরিয়ে তুলবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে সঙ্গীত শিল্পী অনুষ্কা মাইতি। অনুষ্কা, তোমাকেও অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার, আমার নাম অনুষ্কা মাইতি। সঙ্গীতের ধারা নিয়ে আমি আজ সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করছি। বাহ, খুব ভালো। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে প্রত্যেক দিনের মতো। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন আজকে মৃগাঙ্কদা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা এবং এসরাজে রয়েছেন কিন্তু আজকে সুজিত দা, অর্থাৎ সুজিত মাইতি আমাদের মধ্যে এসরাজে রয়েছেন। এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন, শব্দ আলো ক্যামেরা, পিসিআর এমসিআর, সকলকে স্বাগত সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। আমরা শুরুতে চলে যাব শম্পাদির কাছে, শুনবো শম্পাদির গান। শম্পাদি, আমরা শুরুতে তোমার কাছে কি শুনবো? প্রথমে আমি পূজা পর্যায়ে একটা গান শোনাচ্ছি। বেশ, শোনাও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। নাই গো বনে নাই বেজানে, নাই গো আমার আপন বনে, নাই গো বনে নাই বেজানে, নাই গো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি, হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার।
সবার পানে যেথায় বাহু পসারো সেখানেতে প্রেম জাগিবে আমারো। সবার পানে যেথায় বাহু পসারো সেইখানেতে প্রেম জাগিবে আমারো। গোপনে প্রেম রায় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রায় না ঘরে আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সে আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো। দারুণ তো, একদম শুরুটা এত সুন্দর শুরু করলে, পূজা পর্যায়ের গান। আর আসলে আমাদের ওই যে বলি না, আমরা যে বিষয়ে থাকি না কেন আমাদের শুরুটা হয় পূজা পর্যায়ের গান দিয়ে। ঠিক সেইভাবে একটি পূজা পর্যায়ের এবং বিশ্ব উপপর্যায়ের এই গানটি কবি 1317 বঙ্গাব্দে, কবির যখন 49 বছর বয়স, তখন কবি রচনা করেছিলেন বোলপুরে বসে। এবং এই গানটির স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা শুনলাম সম্পাদির গান, আমরা চলে যাব অনুষ্কার কাছে। অনুষ্কা, তুমি কি শোনাবে শুরুতে? আমি প্রথমে পরিবেশন করছি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের একটি গান। বেশ। তাই তোমার আনন্দ আমার গো, তুমি তাই এসেছো নিচে
অপূর্ব অনুষ্কা, সত্যিই অপূর্ব, বলতেই হচ্ছে ভীষণ সুন্দর। তোমাদের দুজনের গান আজ আমরা বেশ বুঝতে পারছি যে আমাদের এই দুজন শিল্পী আমাদের সকালটাকে সত্যি আরও সুন্দর করে তুলবে। আর সব থেকে একটি বিষয় আমি লক্ষ্য করলাম, দুজনেই গিয়েছে প্রথমে পূজা পর্যায়ে অবশ্যই, সেই সঙ্গে দুটি গানই 1317 বঙ্গাব্দে কবির যখন 49 বছর বয়স তখন এই দুটি গানই কবি রচনা করেছিলেন। তোমার গানটিও তাই, তবে এই গানটি কবি জানিপুরে বসে রচনা করেছিলেন এবং এই গানটির স্বরলিপিকার ছিলেন ভীমরাও শাস্ত্রী এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমাদের আজকের যে বিষয় তা হলো রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন। আসলে কবিগুরু রবীন্দ্রনাথ তো কেবলমাত্র একজন শুধুমাত্র কবি বা সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন একজন মহান শিক্ষাবিদ এবং তিনি ছিলেন আধুনিক শিক্ষাদর্শের প্রবর্তক। তার যে শিক্ষা ভাবনা তা ছিল স্বাধীন চিন্তা, সৃজনশীলতা এবং গভীর মানবতাবাদের উপর প্রতিষ্ঠিত। তিনি মনে করতেন যে শিক্ষা কেবলমাত্র তথ্য আহরণ করা নয়, শিক্ষার অর্থ হলো মানুষের অন্তর্নিহিত শক্তির পূর্ণ বিকাশ। এবং তিনি আরও মনে করতেন যে শিক্ষা কেবলমাত্র কিন্তু বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকতে পারে না, শিক্ষার সঙ্গে মানুষের জীবনের রয়েছে এক ঘনিষ্ঠ যোগাযোগ। তাই তো তিনি বলতেন শিক্ষা এমন হওয়া উচিত যেখানে একই সঙ্গে মানুষের বিবেক, মানুষের মন, বুদ্ধি, চিন্তা, চেতনা, সৃজনশীলতা সব কিছুর একসঙ্গে বিকাশ ঘটবে। পাশাপাশি তিনি কিন্তু যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা এবং মুখস্থ বিদ্যার সমালোচনা করেছেন এবং তার বিরুদ্ধে তিনি বিরোধিতাও করেছিলেন। তিনি মনে করতেন যে এই ধরনের শিক্ষা যেমন ছাত্রছাত্রীদের সৃজনশীলতার পথে বাধা সৃষ্টি করে, তেমন তাদের শিক্ষার পথেও কিন্তু বাধা সৃষ্টি করে। আর সেই কারণে তিনি বিভিন্ন রকম শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন রকম পদক্ষেপও গ্রহণ করেছেন। আসবো সেই কথায়, কিন্তু শুনে নেব আমরা আবারও গান। চলে যাব সম্পাদির কাছে। সম্পাদি এবারে কি শোনাবে? এবার একটা প্রকৃতি পর্যায়ে গান শোনাচ্ছি।
তোমার দূরের গাথা, তোমার বনের বাণী, ঘরে করে দেহ আনি। তোমার দূরের গাথা, তোমার বনের বাণী, ঘরে করে দেহ আনি। আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে, সেই কথাটি তোমার কানে, সেই কথাটি তোমার কানে। চুপি চুপি লও লও গো উতল হাওয়া, ধীরে 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 বও ও গো উতল হাওয়া, ধীরে 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 বও ও গো উতল হাওয়া। শুনলাম প্রকৃতি পর্যায়ের গান এবং বসন্ত উপপর্যায়ের গান। 1329 বঙ্গাব্দে কবির যখন 62 বছর বয়স, তখন কবি শান্তিনিকেতনে বসে এই গানটি রচনা করেছিলেন এবং এই গানটি স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা শুনলাম সম্পাদির গান। স্বাভাবিকভাবেই চলে যাব আমরা অনুষ্কার কাছে, শুনবো অনুষ্কার গান। অনুষ্কা, কি শোনাবে তুমি? এখন আরেকটি পূজা পর্যায়ের গান, আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই, গানটি পরিবেশন করছি। শোনাও। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন
পূজা পর্যায় আর বিশ্ব উপপর্যায়ের এই গানটি 1324 বঙ্গাব্দে কবির যখন 57 বছর বয়স তখন কবি কলকাতাতে বসে এই গানটি রচনা করেছিলেন। আমরা শুনলাম পূজা পর্যায়ের গান, প্রকৃতি পর্যায়ের গান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দুজন শিল্পী। আমরা আরও অনেক গান শুনবো, সুন্দর সুন্দর গান শুনবো। তবে আমাদের সময় হয়ে গেছে ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি আমরা খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন। আমাদের মধ্যে রয়েছেন আজ দুজন শিল্পী, রয়েছেন শম্পা রায় এবং অনুষ্কা মাইতি। আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো। তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই তা আমাদের জানান, এবং আজকের বিষয় সম্পর্কেও আপনাদের কাছ থেকে জানতে চাই। তাই অবশ্যই সরাসরি ফোন করার নাম্বারে ফোন করুন। আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন এবং শুনুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি রয়েছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। আর আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা কিন্তু আমাদের সমস্ত অনুষ্ঠান, এই লাইভ অনুষ্ঠান সহ পুরনো সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনারা ইউটিউবে দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও যেমন আমাদের অনুষ্ঠান দেখবেন, তেমন আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যার ফলে আপনারা সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের নোটিফিকেশনটা পেয়ে যাবেন এবং আপনাদের পক্ষে সেটা দেখা সুবিধা হবে। তাই অবশ্যই ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আমরা চলে যাব আবারও গানে, চলে যাব এবার সম্পাদির কাছে। সম্পাদি, এবারে কি শুনবো? এবার আবার একটা পূজা পর্যায়ের গান শোনাচ্ছি, শোনাও। আমারে তুমি আশেষ করেছো, এমনি লীলা তব। আমারে তুমি আশেষ করেছো, এমনি লীলা তব। পুরাই ফেলে আবার ঘুরেছ, জীবন নব নব। আমারে তুমি আশেষ করেছ, এমনি লীলা তব। কত যে গিরি, কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোট এ বাঁশি তীরে। কত যে নদী, কত যে তীরে, বেড়ালে বহি ছোট এ বাঁশি তীরে। কত যে তান বাজালে ফিরে ফিরে, কাহারে দাহা কব। আমারে তুমি আশেষ করেছ, এমনি লীলা তব। তোমারি ওই অমৃত পরশে আমার হিয়া খানি, হারালো সীমা বিপুল হরষে। উথলি ওঠে বাণী, আমার শুধু একটি মুঠে ভরে। দিতেছ দান দিবস বিভাবরে, হলো না সারা কত না
কবিগুরু মনে করতেন যে প্রকৃতি হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। তিনি মনে করতেন যে চার দেওয়ালের গণ্ডির মধ্যে আবদ্ধ জায়গায় শিক্ষা যেন পূর্ণতা লাভ করতে পারে না। তাই তো তিনি চেয়েছিলেন একদম খোলা আকাশের নিচে প্রকৃতির মধ্যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতেন। আর সেই জন্যেই তিনি শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা দেখতে পারি যে শান্তিনিকেতনে খোলা আকাশের নিচে ছাত্রছাত্রীরা গাছপালার মধ্যে উন্মুক্ত পরিবেশে শিক্ষা গ্রহণ করেন। তিনি কখনোই চাননি, তিনি নিজের জীবনে যেমন শৈশবে কখনোই সেই স্কুলের প্রথাগত শিক্ষা চার দেয়ালের মধ্যে গণ্ডির আবদ্ধ শিক্ষাকে তিনি যেমন গ্রহণ করতে পারেননি, তিনি তার পরবর্তী কর্মজীবনে তার যে পরিচালিত শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু তিনি সেই গণ্ডির মধ্যে শিক্ষাকে আবদ্ধ রাখতে চাননি। তিনি প্রকৃতির মধ্যে সেই শিক্ষাকে ছড়িয়ে দিতে চেয়েছেন। আমরা আসবো পরের কথাতে, তবে অবশ্যই একটু গান শুনে নেব। চলে যাব আমরা অনুষ্কার কাছে। অনুষ্কা, কি শোনাবে? এবারে আমি রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ে একটি গান পরিবেশন করছি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে পাখি এলো নিড়ে, তরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না গো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আমার কাছের মাঝে মাঝে কান্না ধারার দোলা, তুমি থামতে দিলে না যে। আমার কাছের মাঝে মাঝে কান্না ধারার দোলা, তুমি থামতে দিলে না
চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। অনুষ্কা আমাকে বলছিল যে ও ক্লাস 11-এ পড়ে, মানে 11-এ এখনও ক্লাস ওর শুরু হয়নি, ও সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, তার মধ্যেই এইটুকু বয়সও এত সুন্দর গান করছে। আর সব থেকে বড় কথা, আমি ওকে দেখছিলাম কি সুন্দর শাড়ি টাড়ি পরে একদম পুতুলের মতো হয়ে এসে বসেছে, গলায় আবার কি সুন্দর মা দুর্গার ছবি, মানে মা দুর্গার মূর্তি দিয়ে গলার মালা পরেছে, ভীষণ সুন্দর সব কিছু মিলিয়ে। অনুষ্কা, যেমন গান তেমন তোমাকে খুব সুন্দর লাগছে, সেই সঙ্গে সুন্দর লাগছে আমাদের আরেকজন শিল্পী সম্পাদিকে বরাবরই সুন্দর লাগে, কারণ আগের অনুষ্ঠানে আমি দেখেছি সম্পাদিকে ভীষণ সুন্দর লাগে সব সময়। অনুষ্কা, সম্পাদির গানে যাব, তার আগে অনুষ্কার কাছ থেকে একটু গল্প শুনে নেব। এই যে এত সুন্দর গান করছো, কবে থেকে গান শেখা শুরু হলো এবং কিভাবে চলছে গানের পথ? মাত্র 4 বছর বয়স থেকেই আমার গানের জগতে পদার্পণ ঘটে। আমার শিক্ষার প্রথম হাতেখড়ি হয়েছে শম্পা বারিক মহাশয় ম্যামের কাছে। এছাড়াও আমি তারপরে শিক্ষাগত তালিম গ্রহণ করেছি স্বপ্না মণ্ডল মহাশয়ের কাছে। বর্তমানে আমি কলকাতার নাকতলার বিখ্যাত সঙ্গীতগুরু সুব্রত সেনগুপ্ত মহাশয়ের কাছে গান শিখছি। বাহ, কি সুন্দর! তুমি একদম মানে পুরো প্রস্তুত হয়ে এসেছো যে আমি এইভাবেই কথাগুলো বলবো। খুব ভালো লাগলো তোমার কথা শুনে, এবং সেই সঙ্গে তোমার গান শুনেও খুব ভালো লাগছে আমাদের, খুব ভালো। এইভাবেই তুমি এগিয়ে যাও, সামনের দিনে আরও উন্নতি করো, অনেক বড় জায়গায় পৌঁছও, এটাই আমরা চাইবো সব সময়। ধন্যবাদ। বেশ, আমরা চলে আসি সম্পাদির কাছে। সম্পাদি, তুমিও আমাকে বলছিলে যে তোমার পরিবারে অনেকেই আছেন যারা গানের সঙ্গে যুক্ত এবং বিদগ্ধ ব্যক্তি, সেই বিষয়ে তুমি একটু বলো তোমার গান নিয়ে। আমার আসলে আমার বাবার মামা ছিলেন শৈলজা রঞ্জন মজুমদার, কিন্তু আমি ওনার সান্নিধ্য পাইনি, এটাই একটা আমার আফসোস। কিন্তু অনেক এই আর কি, আর এমনি ছোটোবেলার থেকে তো গান শিখেছি আর কি, মার ইচ্ছাতেই আমার গান শেখা। তো অনেক জায়গায় শিখেছি, তারপরে ম্যাক্সিমাম আমি ক্লাসিক্যালই শিখতাম, তারপরে রবীন্দ্রসঙ্গীত অল্প স্বল্প শিখেছি, শিখিনি তা না। তারপরে আমি এখন শিখছি শ্রীপ্রবুদ্ধ রায়ের কাছে, ওনার ইয়েতেই আছি আর কি। বাহ, খুব ভালো। তুমি বললেন যে শ্রদ্ধেয় শৈলজা রঞ্জন মজুমদার তোমার সম্পর্কে দাদু হন, হ্যাঁ, উনি আমার বিশিষ্ট রবীন্দ্র স্বরলিপিকার ছিলেন। হ্যাঁ, এটা একটা খুব ভালো একটা কথা আমরা জানতে পারলাম, এটা জেনে ভীষণ ভালো লাগছে। এইরকম একজন মানুষের নাতনি আর কি, সম্পর্কে নাতনিই হও তো, তো তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, খুব ভালো লাগলো। সম্পাদে, আমরা পরের গানে চলে যাই। এবার একটা ব্রহ্মসঙ্গীত শোনাচ্ছি। বহে নিরন্তর আনন্দ আনন্দ ধারা, বহে নিরন্তর আনন্দ আনন্দ ধারা, বাজে আসিব নভ মাঝে অনাবিল
বাজে নিশিত নিমেষ হত নিশ চরণে বিনত লক্ষ শত ভক্ত চিত বাকহারা পাহে নিরন্তর আনন্দ আনন্দ ধারা পাহে নিরন্তর আনন্দ আনন্দ ধারা। পূজা পর্যায়ের এই গানটি, আনন্দ উপপর্যায়ের এই গানটি কবির যখন ৩৬ বছর বয়স অর্থাৎ ১৩০৪ বঙ্গাব্দে কবি রচনা করেছিলেন এবং এই গানটির স্বরলিপিকার কাঙালিচরণ সেন। আমরা চলে যাব অনুষ্কার কাছে। অনুষ্কা, তোমার কাছ থেকে কি শুনবো? অনুষ্কা, গান শুনবো। আমাদের মধ্যে একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। কে বলছেন? শুভ নববর্ষ। শুভ নববর্ষের শুভেচ্ছা। আমি নিত্য দর্শক, আমি বিপদ ভঞ্জন শাহ ভবনপুর থেকে বলছি। আচ্ছা, সুপ্রভাত দাদা, বলুন। সুপ্রভাত। খুব ভালো গান হচ্ছে। দুজনের কাছে যাই, 2 দিন ভালো গান করছে, 2 দিন কাছে অনুরোধ করছি, 3টে গান রোধ করছি, যদি সবাই একটু ভালো লাগবে। একটু হচ্ছে বধূ কোন আলো নাগুলো চোখে, আর কৃষ্ণ করি তারে বলি, আর একটা আছে আমার হিয়ার মাঝে। এই 3টের মধ্যে একটি করলে ভালো লাগবে। সংগ্রেরা খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। আমি বিপদ ভঞ্জন শাহ ভবনপুর থেকে বলছি। বেশ বেশ, অনেক ধন্যবাদ দাদা। আপনি অনুরোধ করলেন, আমরা শুনলাম। যদি সম্ভব হয় শিল্পীদের পক্ষে নিশ্চয়ই শোনাবে। আসলে শিল্পীরা তো একটা চিন্তাভাবনা নিয়ে আসে, তবু আমি বলবো যদি সম্ভব হয় যদি একটু শুনিয়ে দিতে পারে। খুব ভালো থাকবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। চলে যাব আবার অনুষ্কার কাছে। অনুষ্কা, কি শোনাবে বলো? এখন রবীন্দ্রনাথের একটি প্রেম পর্যায় গান পরিবেশন করছি। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে
কবির যখন 60 বছর বয়স, অর্থাৎ 1328 বঙ্গাব্দে কবি শান্তিনিকেতনে বসে এই গানটি রচনা করেছিলেন এবং এই গানটি স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা চলে আসবো আবার সম্পাদির কাছে। সম্পাদি, তোমার কাছ থেকে এবারে কি শুনবো? আমি অ্যাকচুয়ালি এবারে পূজা পর্যায়ের গানই সব করে ঠিক করেছি আর কি। বাহ, ভালো তো, শোনাও। আমার ব্যথা যখন আরে আমায় তোমার দাঁড়ে, তখন সে দ্বার খুলে দাও তারে। আমার ব্যথা যখন আরে আমার তোমার দাঁড়ে, বাহু পাশে কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে। বাহু পাশে কাঙাল সেজে চলেছে তাই সকল তেজে। কাটার পথে নাই সে তোমার অভিসারে, আপনি সে দ্বার খুলে দাও ডাকো তারে। আমার ব্যথা যখন আরে আমার তোমার দাঁড়ে, আমার ব্যথা যখন বাজায় আমায় বাজে সুরে, সেই গানে টানে পারো না রইতে দূরে। আমার ব্যথা যখন বাজায় আমায় বাজে সুরে, লুটিয়ে পড়ে সে গান মাম ঝড়ে রাতে পাখি সম বাহির হয়ে এসো তুমি অন্ধকারে। আপনি সে দ্বার খুলে দাও ডাকো তারে। আমার ব্যথা যখন আনে আমায় তোমার দাঁড়ে, তখন আপনি সে দ্বার খুলে দাও ডাকো তারে। আমার ব্যথা যখন আরে আমায় তোমার দাঁড়ে। কবিগুরু মনে করতেন যে প্রত্যেক শিক্ষার্থীরই স্বাধীনতা থাকা উচিত, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে তিনি স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন যে কেবলমাত্র ভয়, ভীতি বা চাপের মধ্যে দিয়ে সেই শিক্ষা কখনোই ফলপ্রসূ হয় না। সেই শিক্ষা হবে আনন্দময়, সেই শিক্ষা হবে স্বতঃস্ফূর্ত এবং সৃজনশীল। এবং সেই সঙ্গে তিনি মনে করতেন যে প্রত্যেকটি মানুষের মধ্যেই রয়েছে প্রতিভা, সৃজনশীল প্রতিভা, এবং সেইগুলো সাহিত্য, সঙ্গীত, নৃত্য, চিত্রকলার চিত্রশিল্প এগুলোর মাধ্যমে এই সৃজনশীলতার বিকাশ ঘটতে পারে, এই প্রতিভার বিকাশ ঘটতে পারে। তাই তিনি এইগুলির উপরেই জোর দিয়েছিলেন খুব বেশি করে।
আমরা কথাতে আসবো, গানও শুনবো। বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। কুচবিহার থেকে বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যাঁ, গুড মর্নিং দিদি। গুড মর্নিং। আমি ওই আনন্দ আশ্রমে এই পদ যদি শেষ না হয় ওই গানটা শুনতে চাই। আসলে আজ তো আমরা প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে রয়েছি। আমরা সোম থেকে বৃহস্পতিবার প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে থাকি, আর এই দিনগুলোতে আমরা কেবলমাত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানই শুনি। আপনি শুক্রবার, শনিবার, রবিবারে আপনি টেলিফোন করবেন, এই ধরনের গান আমরা ওই দিন শুনি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। আমরা গান শুনবো, তবে আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি আমরা খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন। এই বিষয়ে বলছি ছোট ছোট কথা এবং শুনছি গান। আবারও আমরা গান শুনবো। আমাদের মধ্যে দুজন শিল্পী রয়েছেন শিল্পী শম্পা রায় এবং রয়েছেন শিল্পী অনুষ্কা মাইতি। আর দর্শক বন্ধু, আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে। আমরা কিন্তু আপনাদের আরও ফোন চাই, তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। অবশ্যই আপনাদের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিন। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে, সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে, সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান, এই লাইভ অনুষ্ঠান সহ পুরনো আরও অনুষ্ঠান আপনারা কিন্তু দেখতে পারবেন। ধরুন কোনো কারণে এই অনুষ্ঠানটি আপনাদের মিস হয়ে গেল, আপনারা মনে করছেন যে পরে আবার দেখবেন, বা খুব ভালো লেগেছে এই অনুষ্ঠান আবার পরে দেখতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে এই অনুষ্ঠান দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাব আমরা আবারও গানে। এবারে যাব আমরা অনুষ্কার কাছে, তাই তো? অনুষ্কার গান শুনবো, শোনাও। থাকতে দে না
অনুষ্কা, শুধু মুগ্ধ হয়ে শুনলাম, ভীষণ ভালো, খুব ভালো। চলে যাই সম্পাদির কাছে, চলো কি শোনাবে? ভুবন জোড়া আসন খানি। বেশ। ভুবন জোড়া আসন খানি, হৃদয় মাঝে এ আমার হৃদয় মাঝে বিছাও মারে, ভুবন জোড়া আসন খানি। রাতের তারা দিনের রবে, আধার আলোর সকল ছবি, তোমার আকাশ ভরা সকল বাণী, হৃদয় মাঝে এ আমার হৃদয় মাঝে বিছাও মানি, ভুবন জোড়া আসন খানি। ভুবন বীণার সকল সুরে আমার হৃদয় পরাণ নাওরা পুরে, ভুবন বীণার সকল সুরে দুঃখ সুখে সকল হরষ, ফুলের পরশ চারের পরশ, তোমার করুণ শুভ উদার বাণী, হৃদয় মাঝে এ আমার হৃদয় মাঝে ইন্দ্রায়াণী, ভুবন জোড়া আসন খানি, হৃদয় মাঝে এ আমার হৃদয় মাঝে বিছাও বাণী, ভুবন জোড়া আসন খানি। এই গানটিও পূজা পর্যায় এবং বিশ্ব উপপর্যায়ের গান। জানা যায় যে চীন সাগর বক্ষে কোসামারু জাহাজে বসে কবি এই গানটি রচনা করেছিলেন 1323 বঙ্গাব্দে, কবির যখন 55 বছর বয়স, এবং এই গানটি স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আমরা শুনলাম সেই রকম গান, সেই গানটি। চলে যাব অনুষ্কার কাছে, তবে তার আগে দর্শক বন্ধু আপনাদের জানাই যে আপনারাও যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন, আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে যোগাযোগ করার নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে অডিশন দিয়ে নির্বাচিত হয়ে, আবারও বলছি অডিশন দিয়ে নির্বাচিত হয়ে আপনারা কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। তাই অবশ্যই যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করুন, অডিশন দিন, নির্বাচিত হন, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। চলে যাব আমরা অনুষ্কার কাছে। এবারে তুমি কি শোনাবে? আমার এই পথ যাওয়াতে আনন্দ। আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ যাওয়াতে আনন্দ, আমার এই পথ যাওয়াতে আনন্দ।
সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে ভেসে আসে সুগন্ধ আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। ফেলে যাই রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতে আনন্দ, আমার এই পথ চাওয়াতে আনন্দ। পূজা পর্যায় পথ উপপর্যায়ের এই গানটি 1318 বঙ্গাব্দে কবির যখন 51 বছর বয়স তখন কবি শিলাইদহতে বসে এই গানটি রচনা করেছিলেন। এই গানটিরও স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। আমাদের ঘড়ির কাঁটা এগোচ্ছে, মনে হচ্ছে আমরা আরও গান শুনি, কিন্তু ওই যে সময় বলে যে না আর সময় হবে না, শেষ করতে হবে, বেশি সময় আর হাতে নেই। তাই আমাদের হাতে যে সময় আছে আমরা আর দুটি গান শুনতে পারবো, অর্থাৎ সম্পাদির কাছ থেকে একটি গান আর অনুষ্কার কাছ থেকে একটি গান। অনুষ্কার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে সম্পাদির গান শুনে নেব। সম্পাদি, তোমার গান শুনি। শেষ গানটা পূজা পর্যায় দিয়ে শেষ করছি। বাহ। কেন চোখের জলে ভিজিয়ে দেবে না শুকনো ধুলো যত, কে জানে তো আসবে তুমি গো অনাহুতের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, পার হয়ে এসেছো মোর, নাই যে সেথায় ছায়া তরু, পথের দুঃখ দিলেম তোমায় গো, এমন ভাগ্য হতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত, আলো সেতে বসেছিলেন আমি আপন ঘরে ছাই, জানি
সম্পাদি, ভীষণ সুন্দর, দারুণ সুন্দর একটি সকাল আজ আমরা উপহার পেলাম আমাদের দুই শিল্পীর কাছ থেকে। অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছি, অনুষ্কার গান শুনবো, আর সেই গান শুনতে শুনতেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। গান তো শুনবো, তার আগে দর্শক বন্ধু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন, যেমন থাকেন সবসময় সঙ্গে থাকবেন, গানে গানে থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। যন্ত্রানুষঙ্গীত ছিলেন এতক্ষণ আমাদের মধ্যে গুণী যন্ত্রানুষঙ্গীত শিল্পীরা। এবং এই প্রসঙ্গে বলি, আজ যিনি এস্ট্রাজে আমাদের মধ্যে ছিলেন সুজিত মাইতি, তিনি কিন্তু আমাদের যে শিল্পী আজকে অনুষ্কার বাবা। তো গুণী যন্ত্রানুষঙ্গীত শিল্পীরা আমাদের মধ্যে ছিলেন, ক্যামেরার ওপারে যারা ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে তোমাদেরকে অনেক ধন্যবাদ, দুজনকেই অনেক ভালোবাসা এবং তোমাদের আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো থেকো তোমরা। আর দুজনের গান কিন্তু আমরা আবারও শুনবো, অপেক্ষায় থাকবো তোমাদের গান শুনবার জন্য। খুব ভালো থেকো। অনুষ্কা, তোমার গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করবো।
সুর